আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে শুনবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা আমার কথা শোনার জন্য। ঘন্টা তিনেক আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে হাদি সাহেব গুলিবিদ্ধ, বাকি 49 জন কারা। এটা তো ফার্স্ট উইকেটে গুলিবিদ্ধ, বাকি 49 জন আর কারা, সেটা আমি বলেছিলাম। কারণ হচ্ছে যে আপনাদের এই যে রাশেদ খানের কথার পরিপ্রেক্ষিতে, যেটা আবার একদিন আগে রাশেদ খানকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলেন, যেখানে উনি বলেছিলেন যে 50 জনকে টার্গেট কিলিং করা হবে। সে বিষয়ে ভিডিও করেছিলাম। সকালবেলা আবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পরপরই ভিডিও করেছিলাম এবং আপনাদেরকে তখন বলেছিলাম প্রত্যেকটা আপডেট আপনাদেরকে আমি তাৎক্ষণিক জানাবো। আর সে আপডেট এখন একটা বিষয় একটু পরিষ্কার করার জন্য আপনাদেরকে আমি সামনে এসেছি আপনাদেরকে বলার জন্য, যেটা আপনারা হয়তো ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো কিছুটা আঁচ করতে পারছেন। যে আমি হেডলাইন লিখেছি যে হালদি গুলিবিদ্ধ, ঘাতক মির্জা আব্বাস না আসিফ, আসলে কে? দুই দিকে হাদির গ্রুপের লোকজন বলতেছে মির্জা আব্বাস, কিন্তু আমার মনে হয় আপনারা যদি একটু চিন্তা করে দেখেন তাইলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নয় কেন, এটাকে একটু চিন্তা করে দেখবেন। দেখেন, আপনাদেরকে বেশি সময় নিব না, আমি একটু বলি। ঢাকা ৮, এই ঢাকা ৮-এ মির্জা আব্বাস বিএনপির পদপ্রার্থী, হেভিওয়েট পদপ্রার্থী। ওনার কাছে দাঁড়ানোর ক্ষমতা এদের কারণে এইসব বাচ্চা উপদেষ্টা বা বাচ্চাদের নাই। তো এখন ওই জায়গায় আবার জামাতের একজন প্রার্থী ছিলেন, জামাতের প্রার্থী ছিলেন ডাক্তার হেলাল উদ্দিন, যিনি আবার জামাতের জয়েন্ট সেক্রেটারি ছিলেন। একটু খেয়াল করে দেখেন। এবং সারা ঢাকা ৮-এর এমন কোনো অলি গলি নাই যেখানে এই ডাক্তার হেলাল উদ্দিনের পোস্টার বা ব্যানার লাগানো হয় নাই। তো হঠাৎ করে ৩ দিন যাবত ওখানে হয়তো হেলাল উদ্দিনের প্রার্থীটা চেঞ্জ হবে এগুলো শোনা যাচ্ছিল। এর ভিতরেই আপনার আজকে সকালবেলা জামাত আবার ডিক্লেয়ার দিল ওখানে সাদিক কাইম জামাতের প্রার্থী। তাহলে এখন দেখেন, সাদিক কাইম ঢাকা ইউনিভার্সিটি দিয়েই পরিচিত, আমাদের হাদি সাহেব উনিও ঢাকা ইউনিভার্সিটি দিয়ে পরিচিত। একটু দুয়ে দুয়ে ডটগুলো মিলান। মির্জা আব্বাস ঢাকার শহরে এমনিই পরিচিত। আর এই যে আজকে যেই মিছিলটা হয়েছে, মানে যে গণসংযোগ, ঢাকা ৮-এর যে গণসংযোগ করতে গেছিল হাদি, হাদির সাথে তার পিআর টিমের সদস্য ছিল। এবং বিভিন্ন ভিডিওগুলো, এখন পর্যন্ত ভিডিওগুলো দেখার পরে আমি আসলে আবার ভিডিও নিয়ে এসেছি, যে এই ভিডিওতে ওরা যা বলছিল যে এই দুইজন লোক কন্টিনিউ সকাল থেকেই তাদের সাথে ছিল, আশপাশে ছিল। তার মানে ভাই, এই যে হাদি যখন গণসংযোগে গেছে, তাহলে এই দুইজন তার পিআর টিমেরই সদস্য। কারণ এই দুইজন যদি তার পরিচিত না হইতো, তাদের নিজেদের লোক না হইতো, আগে থেকে পরিচিতি না থাকতো, তাহলে এই দুইজন লোক সকাল থেকে তাদের সাথে ঘুরতেছে, বিভিন্ন জায়গায় যাইতেছে, এটা ওনারা সন্দেহ করেন নাই কেন? বা তখন ওনারা চার্জ করেন নাই কেন? কারণ ওনারা তো যে কোনো জায়গায় মত করে দেবে, তোরা কারা, আসো বাবা মায়েরি। হেলমেট ছিল কিনা তাও জানি না, নাকি হেলমেট বিহীন ছিল কে জানে। সুতরাং ওই দুইজনই নাকি গুলি করছে মোটর সাইকেল থেকে, তার মানে পিআর টিমের সদস্যই গুলি করছে। এখন আমি যে বলছি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নয় কেন, কেন মির্জা আব্বাস, কেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নয়, এটার একটা কারণ আছে। দেখেন, এই হাদিস তার পিআর টিমের সদস্য এবং আরো বেশ কিছু ছোট 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 রাজনৈতিক দল যারা আছে, তারা এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারপরে ওই যে আপনার একটা আছে না দান্তাল কি জানি নাম ওইটার, মাহফুজ, এদের দুর্নীতি নিয়ে কিন্তু ব্যাপক কথাবার্তা চলছিল। যে তারা কিভাবে দুর্নীতি করছে, তাদের বাপেরা কিভাবে দুর্নীতি করছে, এগুলো কিন্তু কারা বলতেছিল? এই হাদি, সাউয়া হাদি আর কি, এরাই বলতেছিল। তো এইটার উপরে ব্যাপক বলতেছিল। তো হঠাৎ করে গতকালকে ওনারা, মানে এটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি, নির্বাচন ঘোষণার পরে, তফসিল ঘোষণার পরে ওনারা পদত্যাগ করলেন। এবং আজকে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিশাল শোডাউন বের হয়েছে, এদিকে শোডাউন, বিশাল শোডাউন, ওইদিকে হাদি ভাই সৌদি আরবের দিকে যাত্রা করেছে। তো সন্দেহের তীরটা তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দিকে কি পড়ে না? একটা কথা দেখেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াই বলেছিল কি, যে ওরা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত ছিল।
5ই আগস্ট যদি শেখ হাসিনার পদত্যাগ না করতেন বা শেখ হাসিনাকে যদি দেশ থেকে বাধ্য করা না যেত, তাহলে ওরা সশস্ত্র সংগ্রাম করত। এবং সে নিজেই বলেছিল তারা 8,500 না জানি 18,000 লোকরে সশস্ত্র অস্ত্রের ট্রেনিং দিবে। আবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে দুইটা অস্ত্রের লাইসেন্সও ছিল। উনি সেই অস্ত্র নিয়ে এয়ারপোর্ট ক্রস করার চেষ্টাও করেছে, বিমান হাইজ্যাকের জন্য সম্ভবত, জানি না। তাহলে ওনার কাছে অস্ত্র আছে, ওনার কাছে সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত 8,000 সৈনিক আছে, আবার ওনাদের কাছে ব্যাপক অস্ত্রের মজুদও আছে। এটা ওনাদের কথা, আমার কথা না বা আপনার কথা না, সব তো ওনাদের কাছে আছে। তা হইলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কেন নয়? একটা কি প্রশ্ন করবেন? কারণ হাদি মরলে লাভ কার? হাদি মরলে লাভ হয়েছে দুইজনের, সাদেক কাইয়ুম ঢাকা ইউনিভার্সিটি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, দুইজনের 2 আসন কনফার্ম। কারণ হচ্ছে যে আপনারা সবাই ঘৃণা ছড়াবেন কার দিকে? মির্জা আব্বাসের দিকে। সুতরাং লাভ হচ্ছে যে জামাতের সাদিক কাইয়ুম, তিনি ঢাকা ইউনিভার্সিটি, তারপর আপনার হাদি ঢাকা ইউনিভার্সিটি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা ভাই বিশাল। সুতরাং এখন আপনি একটু চিন্তা করেন, তো 2 4 মিলান। হাদি আহত হওয়ার সাথে সাথে সাদেক কাইয়ুমের নির্বাচন ঘোষণা দেওয়া, সেই জায়গায় যদিও যদিও ডাক্তার হেলাল উদ্দিন জয়েন্ট সেক্রেটারি জামাতের ছিল, ওনাকে বাদ দিয়ে সাদিক কাইয়ুমরা আনানো। আবার ওইদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আজকের বিশাল গণসংযোগ সহ আনন্দ মিছিল, আর ওইদিকে হাদির পিয়ার টিম থেকে একটু বা কাহারা ওনাকে নাকি গুলি করে দিয়েছেন। একটু মিলান, যদি মিলে কথাগুলো একটু ভেবে দেখবেন আপনারা। অনুরোধ এটুকুই, ভেবে দেখেন। তবে আমার মনে হয় সামনে আরো অনেক খেলা আছে, রাত পোহাতে পোহাতে আরো কত যে খেলা আসবে সেটা এখন উপরালাই হয়তো জানে। আসসালামু আলাইকুম। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন, আপনারা সবাই জানেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সত্য কথা বলতে গেলে তফসিল ঘোষণার পরদিনই এমন একটি ঘটনায় সাধারণ মানুষের মধ্যে যেমন উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে, একইভাবে আমাদেরকে বলতেই হবে ওসমান হাদির এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিশেষ রাজনীতি কাজ করছে, অথবা বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে এই ঘটনাটি ঘটানো হয়েছে। অনেকেই তেমনটা মনে করছেন। তাহলে কারা ঘটালো এই কাজটি? ওসমান হাদি কাদের টার্গেটে পরিণত হলেন? সরাসরি যারা তার বিরোধিতা করছে তাদের টার্গেটে, নাকি বিশেষ কোনো কারণে তাদের মনোভাবাপন্ন, অর্থাৎ ইনকিলাব মঞ্চের মনোভাবাপন্ন অনেক দল, অনেক সংগঠন রয়েছে, তারা বিশেষ কোনো উদ্দেশ্যে এটি ঘটিয়েছে? যেটি ঘটুক না কেন, ঘোলা জলে যে মাছ শিকারের চেষ্টা করা হচ্ছে এটি স্পষ্ট। এবং এই ঘটনাকে কেন্দ্র করে উপদেষ্টা পরিষদের সদস্যরা জরুরি বৈঠকে বসেন, কি করা যায়, কি করতে হবে ইত্যাদি ইত্যাদি বিষয়ে। দেখুন, সরকারের পক্ষ থেকে দাবি করা আশা হচ্ছিল যে তফসিল ঘোষণা করার পরই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, কিন্তু আমাদের মতন কিছু মানুষ আমরা দাবি করে আসছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়নি, উন্নত করার চেষ্টা করা হয়নি। যেগুলো করা হয়েছে সেগুলো কেবলই আইওয়াশ, এবং নিঃসন্দেহে তফসিল ঘোষণার পরপরই দেশে ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। অনেকে ব্লাডশেড, বড়সড় ব্লাডশেডের আশঙ্কা করছিলেন। ওসমান হাদি কি তারই সিমটম? জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কি বলছেন আমাদের কাছে একটু আমাদের বিবেচনায় নেওয়া দরকার। তিনি বলছেন, কেউ যদি আবার বাংলাদেশে নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান, তাহলে খুব দেরি হবে না, যথাযথ জবাব পেয়ে যাবেন। জনগণ সব ষড়যন্ত্র রুখে দেবে। জামায়াতের আমির বলছেন, কাউকে এ ধরনের নোংরামি করার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশের মাটি কারো বাপ দাদার জমিদারি নয়, এটা 18 কোটি মানুষের সম্পদ। এবার বুঝুন বিষয়টি কি ঘটতে যাচ্ছে, কাকে হুঙ্কার দিলেন জামায়াতের আমির।
এখন তো আর এই মুহূর্তে আওয়ামী লীগ তো আর রাজপথে নেই যে তারা ফ্যাসিজম কায়েম করবে বা ফ্যাসিজম কায়েমের জন্য তাদের সামনে উর্বর ভূমি রয়েছে। তিনি নতুন করে ফ্যাসিজম কায়েমের চেষ্টা, নতুন করে কারা ফ্যাসিজম কায়েম করার জন্য আসতে পারে সেটি স্পষ্টত ইঙ্গিত দিয়েছেন এবং আমরাও বুঝতে পারছি। আরেকটু খুলাসা করা যাক, ঢাকা ৮ আসনের প্রার্থী বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস, তিনি হসপিটালে গিয়েছিলেন ওসমান হাদিকে দেখতে, যেহেতু শরীফ ওসমান হাদি মির্জা আব্বাসের আসনের অন্যতম প্রতিদ্বন্দ্বী সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী। তো মির্জা আব্বাস যখন হাসপাতালে গেলেন তাকে দেখতে, তখন তাকে দেখে ইনকিলাব মঞ্চের সদস্যরা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিলেন। কেন দিচ্ছিলেন? এবং এরপরে সেনাবাহিনীর সদস্যরা মির্জা আব্বাসকে নিরাপত্তা দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যান। তারপরেও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা নানান ধরনের স্লোগান দিচ্ছিলেন। ইনকিলাব মঞ্চের সদস্য সংখ্যা বা নেতাকর্মীর সংখ্যা যাই হোক না কেন দিচ্ছিলেন। আসুন আরও একটু স্পষ্ট হই, জামাতে আমির কাকে বোঝাচ্ছে বা একটা পক্ষ কাদের উপরে দায় চাপানোর চেষ্টা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি, ডাকসুর ভিপি সাদিক কায়েম, তিনি তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। কি লিখেছেন? ওসমান হাদিকে গুলি করা হলো, চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। আর কিছু বোঝা বাকি থাকে? কাদেরকে বোঝানো হচ্ছে? জামাত শিবিরের পক্ষ থেকে। আবার আরও অনেক ধরনের পক্ষ আছে, আমি আসছি। মহিউদ্দিন কাশেমী নামে একজন লিখছেন, যারা এই জুলাই অভ্যুত্থানের নেতা কর্মীদের অন্যতম বা সমর্থক একজন মহিউদ্দিন কাশেমী, তিনি বলছেন ওসমান হাদির কিছু হলে, মানে তিনি ধরেই নিয়েছেন যে হাদি বাঁচবেন না, তার কিছু হলে ঢাকা ৮ আসন থেকে জুলাইয়ের মাস্টার মাইন্ড ডাকসু ভিপি আবু সাদিককে এমপি হিসেবে দেখতে চাই। আচ্ছা, এটা তো গেল বিএনপির উপরে দায় চাপানোর এক ধরনের চেষ্টা। এবার আসুন সরকারের উপদেষ্টা পরিষদের কেউ কেউ কি বলছেন আগ বাড়িয়ে। মোস্তফা সরওয়ার ফারুকী, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, তিনি বলছেন, তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখছেন, গণহত্যার দায়ে কনভিক্টেড হাসিনা ভারতে বসে একের পর এক খুনের হুমকি দিচ্ছিল গত কিছুদিন ধরেই, আর আজকে গুলিবিদ্ধ হলো ওসমান হাদি। এর আগে হাদি বহুবার ভারতীয় নাম্বার থেকে খুনের হুমকি পেয়েছেন। আমরা এখনও নিশ্চিত জানি না কে বা কারা এটি ঘটিয়েছে। যারাই ঘটাক, এটার মূল্য তাদেরকে দিতে হবে। ওসমান হাদি নিজেও জানিয়েছিলেন যে তাকে নানান ধরনের, তার নাম্বারে অনেক ধরনের ফোন আসছে, হুমকি আসছে। ভারতীয় কিছু নাম্বার রয়েছে, ভারতীয় নাম্বার ভারত থেকেও আসতে পারে, আবার ভারতের নাম্বার বা অন্যান্য দেশের নাম্বারও তো বাংলাদেশে বসে এখন ইউজ করা যায়, তাই না? ধরে নিলাম সত্যি সত্যি এই সব জায়গা থেকে হুমকি এসেছে। মোস্তফা সরওয়ার ফারুকী উপদেষ্টা পরিষদ সদস্য হয়ে কীভাবে আগ বাড়িয়ে তিনি এ ধরনের মন্তব্য করেন? তিনি কোনো পলিটিক্যাল দলের নেতৃত্ব দেন। পদবি টিকিয়ে রাখার জন্য তারা সব ধরনের আচরণ করতে পারেন, আবারও তার প্রমাণ দিলেন। মানে সরাসরি একটা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য পদে থেকে এই ধরনের মন্তব্য তিনি করছেন। আবার কেউ কেউ বলছেন ওসমান হাদির কিছু হলে এই শহর গুড়িয়ে দেওয়া হবে, ইনকিলাব জিন্দাবাদ। কারো কারো আইডি থেকে আবার এ ধরনের পোস্টও আসছে। ওসমান হাদিকে দিয়ে ম্যাটিকুলাস ডিজাইন ২ শুরু করেছে ইউনুস গং। যেমন আবু সাইদ আওয়ামী লীগের ম্যাটিকুলাস ডিজাইন ১, এবং বিএনপি যত দেরিতে বুঝবে তারা তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। চৌধুরী রায়হান ফরিদ, তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখছেন, শুনলাম চরম অসভ্য নোংরা বেয়াদবটা গুলিবিদ্ধ। ম্যাটিকুলাস ডিজাইনারদের ডিজাইন এখনও কিন্তু শেষ হয়নি। আবার কেউ লিখছেন,
আসিফ মাহমুদের অস্ত্রের মজুদের সন্ধান না করেই তফসিল ঘোষণা, এমন কিছুতে ঘটবেই। কি বুঝলেন? বোঝার আছে অনেক কিছুই, এবং অবশ্যই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে, এটুকু আমাদেরকে বলতেই হচ্ছে। এবং এটুকুও আমরা আশঙ্কা ব্যক্ত করতে চাই, যেভাবে নির্বাচনের তফসিলটি ঘোষণা করা হলো, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে, যে পরিবেশের মধ্য দিয়ে, সেটা নিঃসন্দেহে গভীর একটা ষড়যন্ত্রের মধ্যে রয়েছে, এটুকু আমরা মনে করি। দেখুন, এই নির্বাচন বানচালের জন্য সবাই ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছে, ওপেন বক্তব্য দিচ্ছেন। জামায়াতের আমির তো বলে রেখেছেন যে একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হলে তা নির্বাচনের জেনোসাইডে পরিণত হবে, এবং তারাও একাধিকবার বলেছেন যে এই অবস্থায় নির্বাচন সম্ভব নয়। দেশের যে পরিস্থিতি, অর্থাৎ নির্বাচন তারা চায় না দ্রুত। এনসিপি বলেছে, এই ধরনের মন্তব্য করেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বলে রাখা হয়েছে নির্বাচন প্রতিহত করা হবে। খেলছেটা আসলে কে, সবকিছু স্পষ্ট হয়ে যাবে। ভালো। প্রিয় সুধী, প্রীতি ও শুভেচ্ছা রইল। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আপনারা জানেন, আজকে ঢাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঠিক দুর্ঘটনা নয়, একটা অঘটন ঘটেছে। যে ইনকালাব মঞ্চ নামে মৌলবাদী চক্রের যেই ছেলেটি সভ্যতাকে লঙ্ঘন করে অসভ্যের মতো মিডিয়াতে এসে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, স্বাধীনতার সপক্ষের মানুষ, মুক্তিযোদ্ধা এবং গণতন্ত্রপ্রেমী মানুষদের প্রতি যেসব বিষোদ্গার করত, তিনি ভোটে দাঁড়িয়েছেন 8 আসন ঢাকার মির্জা আব্বাসের সাথে। সেখানে আমরা শুনেছি জামায়াতে ইসলামও তার বড় এক ছাত্রনেতাকে প্রার্থী করতে চায়। তো এই ত্রিমুখী লড়াই যেখানে হওয়ার কথা, মাত্র তফসিল ঘোষণার একদিন পরেই সেখানে খুনোখুনি শুরু হয়ে গেছে। এই খুনোখুনিতে আজকে গুলি করা হয়েছে হাদিকে। হাদির কানের গোড়াতে এই গুলিটি লেগেছে। আমরা খবর পেয়েছি গুলিটি এখনো তার ব্রেইনের ভিতরে রয়ে গেছে। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে অথবা লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বাঁচবে কি মরবে আল্লাহ জানে, আমরা জানি না। এখন প্রশ্নটা হচ্ছে, এই যে গুলিবর্ষণের ঘটনা প্রকাশ্য দিবালোকে ঢাকা শহরের মতো জায়গায়, তাও কোথায়? সচিবালয় থেকে মাত্র 1 কিলোমিটার দূরে, 1 কিলোমিটারেরও কম সময়। বিজয়নগর মানে তো হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র। এ পাশ দিয়ে গেলে হাইকোর্ট, আর এ পাশ দিয়ে গেলে পল্টন, একটু পিছনে গেলে বিএনপির অফিস। তাহলে আপনারা বুঝতে পারছেন যে ঢাকার প্রাণকেন্দ্রে দিনে দুপুরে হাদিকে গুলি করা হয়। এই যে গুলি করার ঘটনা, পুলিশ কোথায় ছিল? আর্মি তো ডিপ্লয় আছে, আর্মিরা কোথায় ছিল? র্যাব কোথায় ছিল? কেউই কি দেখেনি? সিসিটিভিতে কি ধরা পড়েনি? এত কিছুর পরও, এত কিছু থাকতেও দিনে দুপুরে ঢাকা শহরের মতো জায়গায় গুলি করে হত্যা করা হচ্ছে মানুষকে। এই যে ঘটনা, এই ঘটনাটিকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না। এই ঘটনাটি বলে দিচ্ছে সারা বাংলাদেশে যত নির্বাচনী প্রার্থী আছে, কারো জীবনে এখন আর নিরাপদ নয়। এই নিরাপত্তাহীনতার ভিতর দিয়ে সমাজে যেখানে আইন নেই, শাসন নেই, সুপ্রিম কোর্টের জাস্টিস যদি অর্ডার না দেয় তাদেরকে হত্যা করার হুমকি যেখানে দেওয়া হচ্ছে, যেখানে জোর করে সুপ্রিম কোর্টের জাস্টিসদেরকে নামিয়ে ফেলা হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে, অবৈধভাবে প্রেসিডেন্টকে প্রাসাদ থেকে বিতায়নের চেষ্টা হচ্ছে, সেই রকম একটা অবস্থায় ডক্টর ইউনূস বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি, যারা এই বাংলাদেশ শব্দটির সাথে জড়িত, বাংলাদেশ আওয়ামী লীগ, যারা এই বাংলাদেশটিকে জন্ম দিয়েছে, সেই জন্ম দেওয়া বাংলাদেশে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিষিদ্ধ ঘোষণা ডাইরেক্টলি করা হয়নি, ইনডাইরেক্টলি করা হয়েছে। আওয়ামী লীগের একটি সংগঠন রয়েছে ছাত্র লীগ। 1949 সালে ছাত্রলীগের জন্ম, আওয়ামী লীগের জন্ম। তারও 1 বছর আগে 1948 সালে ছাত্রলীগের জন্ম। মানে আওয়ামী লীগ
জন্মের আগেই বঙ্গবন্ধু ছাত্রলীগের জন্ম দিয়েছিলেন, আওয়ামী ছাত্রলীগ। তার পরবর্তীতে আওয়ামী লীগ গঠিত হলো। এই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে জীবন দেওয়া মানুষরা, তাদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ছাত্রলীগের। 10,000-এরও অধিক মুক্তিযোদ্ধা এই শহীদ হয়েছেন, ছাত্রলীগের নেতা শহীদ হয়েছেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধে। সেই ছাত্রলীগকে ব্যান করা হয়েছে, আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে। এই ব্যান করার পিছনে এই হাদিরাই কাজ করেছে। এই হাদিরাই যমুনার সামনে গিয়ে ছাত্রলীগকে, আওয়ামী লীগকে ব্যান করতে হবে বলে মানে শোরগোল তুলেছে, যদিও ডক্টর ইউনূসের মানে প্রেসক্রিপশনে তারা করেছে। এখন এই সমাজটাকে তারা এমন একটা জায়গায় নিয়ে গেছে, মিথ্যা, গুজব, স্বাধীনতা বিরোধী কথাবার্তা, সন্ত্রাস, জেলখানা লুট, অস্ত্রাগার লুট, পুলিশ স্টেশন লুট, পুলিশ হত্যা, আওয়ামী লীগের কর্মী হত্যা করতে করতে সমাজের ডিজাইনটা এখন বদলে গেছে। এই সমাজে আইন, বিচার, শাসন কোনো কিছুই এখন কাজ করছে না। অর্থনীতি দশ নামতে নামতে কোথায় নেমেছে? অর্থনীতি অর্ধেক কলাপস করেছে, আর অর্ধেক যদি কলাপস করে তাহলে দুর্ভিক্ষ শুরু হবে। তো এইরকম অবস্থায় হাদিদের জীবনে যেখানে বিপন্ন, সেখানে অন্য মানুষরা যারা লাইমলাইটে নাই, যারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে একদম পঞ্চগড়, নীলফামারী, বুরুঙ্গামারী, কক্সবাজার, রামু, কুমিল্লা, বান্দরবন, এইরকম যে প্রত্যন্ত যে অঞ্চল, সেই সব অঞ্চলে যারা ভোট দেবে অথবা যারা ভোটে দাঁড়িয়েছে, তাদের জীবনের নিরাপত্তাটি আজকে কোথায়? তাহলে আগামী যে নির্বাচনটি হবে, এই নির্বাচনে কার সাথে কার প্রতিদ্বন্দ্বিতা হবে? এই প্রতিদ্বন্দ্বিতাটি এখন দেখা যাচ্ছে যাদের হাতে অস্ত্র আছে, সন্ত্রাস আছে, ধর্মীয় মৌলবাদী আছে, ধর্মীয় জঙ্গিরা আছে, তারাই কিন্তু এই সমাজ ব্যবস্থাকে সাপ্রেস করবে, সমাজকে ধর্ষণ করবে, শিশুদেরকে বলৎকার করবে, করে তারা এই ক্ষমতায় যাওয়ার পথ তৈরি করবে। এই হত্যার সাথে আপনি একটু গভীরভাবে যদি পর্যবেক্ষণ করে দেখেন কারা জড়িত। মির্জা আব্বাস এই লোককে কেয়ারও করে না। মির্জা আব্বাসের বাইরে আরও একটি বিশেষ শক্তি এখানে তাদের একজন ছাত্র প্রতিনিধিকে প্রার্থী দিতে চায়। সেই প্রতিনিধি তার পথটি ক্লিয়ার করার জন্য যদি এই রকম কর্মকাণ্ড করে থাকে, বিচিত্র হওয়ার কিছু নেই। অন্যদিকে সমাজের যে বাস্তব অবস্থা, সমাজের যে চেহারা আজকে যেটা, এই চেহারা বলে দিচ্ছে আগামীর বাংলাদেশ অন্ধকার গলির ভিতরে ঢুকে যাচ্ছে। এই বাংলাদেশ হবে মৌলবাদের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে জঙ্গিবাদের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে ইব্রাহিমের মতো বাটপাতদের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে আফসারির মতো বাটপাতদের গণ্ড মূর্খদের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে হামজাদের মতো গণ্ড মূর্খ সকাল বিকাল মিথ্যা কথা বলাদের বাংলাদেশ। এই বাংলাদেশ হবে মধ্যযুগীয় বাংলাদেশ। এই বাংলাদেশের অর্থনীতি দিন দিন নিচের দিকে যাবে, সমাজ ভেঙে পড়বে, সারা পৃথিবী এখানে এসে আফগানিস্তানের মতো যুদ্ধে লিপ্ত হবে। এবং সেই দিকেই ডক্টর ইউনূস বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। আমেরিকার যে পারপাস ছিল, আমেরিকার পারপাস হচ্ছে বাংলাদেশকে অশান্ত করে আমেরিকান বাহিনী ঢুকিয়ে চট্টগ্রামে একটি নেভাল বেস করবে, অথবা কক্সবাজারে বা তারও দূরে একটি সমুদ্রে একটি সত্য নৌবহর নিয়ে এসে আমেরিকা এখানে পাহারা দিবে। তার যে কায়েমি স্বার্থ দক্ষিণ পূর্ব এশিয়াতে ভারত, পাকিস্তান, চায়না, মিয়ানমার, জাপান, চীন, এই অঞ্চলকে তারা কন্ট্রোল করার মেকানিজম সেট আপ করবে। আর এই সেট আপের জন্য তাদের যে মেটিকুলাস ডিজাইন, সেই ডিজাইনের অংশ হিসাবেই এই হাদিরা আসছে, এই সাদেক কাইমরা আসছে, এই নাহিদরা আসছে, এই কালাফাঁড়ারা আসছে। এই কালাফাঁড়ারা আইসা এই দেশটাকে, এই সমাজটাকে ছিন্নভিন্ন করে দিচ্ছে। এখানে স্কুলের মাস্টার, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, কারো জীবনে এখন আর নিরাপত্তার ভিতরে নেই। আপনারা দুদিন আগে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের ছেলেরা একজন বিশ্ববিদ্যালয়ের টিচারকে কিভাবে অপদস্থ করেছে। একদিকে তারা অপদস্থ করছে, আরেকদিকে তাদের পন্থী শিক্ষকেরা হাততালি দিচ্ছে, বলছে তিনি তো আওয়ামী লীগ করতেন বা তিনি তো আমাদের দলের না। আবার যখন তারা করবে তখন এরা হাততালি দিবে। এই হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ এই দিকেই নিয়ে যাচ্ছে ইউনূস। তিনি বলছিলেন না মেটিকুলাস ডিজাইনে তিনি রিসেট বাটন সেট করবেন। সেই রিসেট বাটনটা হচ্ছে
অন্ধকার থেকে মানুষ আলোর দিকে যায়, আর আমরা আলো থেকে অন্ধকারের দিকে যাচ্ছি। উল্টো রথে হেঁটে এই বাংলাদেশকে আমরা ধ্বংস করে দিচ্ছি। এই হাদিরা যেই সন্ত্রাস, যেই নৈরাজ্য, যে মব এই বাংলাদেশে নিয়ে এসছে, এখন এই হাদিদেরকে খাওয়া শুরু করছে। হাদি তো শুরু, শেষকে হাদিকে দিয়ে যেটা শুরু হয়েছে, শেষ কার কাছে গিয়ে শেষ হবে সেটা আমরা জানি না। আমরা চাই না মানুষের জীবন যাক, আমরা চাই এই সমাজ, এই রাষ্ট্র সুন্দরের দিকে যাক। ডক্টর ইউনূসকে বুঝতে হবে এই মাটি, এই মানুষ, এই সমাজ, এই সংস্কৃতির সাথে, এই বাংলাদেশের জন্মের সাথে আওয়ামী লীগের জড়িত থাকার বিষয়টি কোনো গোপন বিষয় নয়, এটি ওতপ্রোতভাবে জড়িত। আজকে তাদেরকে বাদ দিয়ে যে নির্বাচন করার চেষ্টা হচ্ছে, এই নির্বাচনটি দেশে বিদেশে সমাজের কোনো অংশের কাছে গ্রহণযোগ্য হবে না, এবং এই সমাজ এই নির্বাচন নিয়ে সামনের দিকে এগুতেও পারবে না। যদি এগুতে হয়, সকলকে একসাথে নিয়ে নির্বাচন করতে হবে, যেটা গ্রহণযোগ্য নির্বাচন। শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম যে আন্দোলন ছিল, যদি শেখ হাসিনা বিহীন নির্বাচন হয়, তাহলে বুঝতে হবে ওই আন্দোলনগুলো সব ছিল ভুয়া, ওই আন্দোলনগুলো ছিল মিথ্যা, ওই না আন্দোলনগুলো সততা। কারণ আপনি যদি আন্দোলন করেন যে সকলের গ্রহণযোগ্য অংশগ্রহণের নির্বাচন হতে হবে, আপনার কাছে ক্ষমতায় যাওয়ার পরে কেন সকলের অংশগ্রহণ নির্বাচন হবে না? কারণ আপনি চাইতেন যে আপনিই থাকবেন, অন্যেরা থাকবে না। সুতরাং আপনাকে রাখার দায়িত্ব যদি ডক্টর ইউনূসের হয়, আমাকে যদি না রাখার চেষ্টা হয়, তাহলে কিভাবে থাকতে হয় সেই জন্য আমিও সংগ্রাম করব। আর আমার সংগ্রাম টুডে, টুমোরো অথবা যখনই শুরু হবে, সমাজে কিন্তু নৈরাজ্য আরও ব্যাপক বিস্তার লাভ করবে। আসুন, আমরা নৈরাজ্য চাই না, আমরা হাদিদের মৃত্যু চাই না, আমরা কারোই মৃত্যু কামনা করি না। আমরা কামনা করি সুষ্ঠু, সুন্দর, প্রগতিশীল একটি সমাজ, যেই সমাজটি অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনায় সামনের দিকে এগিয়ে যাবে, আলোমুখী হবে, অন্ধকারমুখী নয়।